এই পর্যায়ে আমরা কথা বলতে চাই খুলনা 2 আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম এর সাথে। জনাব নজরুল ইসলাম, আপনি আমাদের বলবেন যে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের সাথে এরশাদ সাহেবের একটি দূরত্ব তৈরি হচ্ছে, বা আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি, এরশাদ সাহেব নিয়ন্ত্রিত জাতীয় পার্টির একটি দূরত্ব তৈরি হচ্ছে। এই দূরত্ব আপনারা মানে এই দূরত্ব বিএনপির জন্য কিরকম লাভজনক না ক্ষতিকর? এটা তো ইতিমধ্যে প্রচারও হয়েছে যে জনগণের মধ্যে আলোচনাও হচ্ছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে মহাজোটে যাওয়ার পরে জাতীয় পার্টি আগের অবস্থা থেকে এখনের অবস্থা আরও দুর্বল হয়েছে। এই জন্য যে জাতীয় ইস্যুতে কথা বলতে না পারা এবং জনগণের পক্ষে বিরোধী দলের ভূমিকা জাতীয় পার্টি না থাকায় জাতীয় পার্টি মূলত একটি গৃহপালিত বিরোধী দলের মতোই আওয়ামী লীগের সাথে আছে। এবং জাতীয় পার্টি যদি আজকে জনগণের পক্ষে কথা না বলে তাহলে জাতীয় পার্টি আস্তে আস্তে আরও ক্ষুদ্র হবে। এটি আমার মনে হয় জাতীয় পার্টির এরশাদ সাহেব বুঝতে পেরেই জনগণের এই সরকারের 3 বছরের শেষ দিকে এসে উনি কয়েকটি ইস্যু নিয়ে মাঠে নেমেছেন, যেটি প্রধান বিরোধী দল বিএনপি এর আগে এই সমস্ত ইস্যু নিয়ে গত 3 বছর ধরেই কথা বলেছেন। এখন জাতীয় পার্টি এরশাদ সাহেব যেটা চান, যেটা আগে একজন বক্তা বলেছেন যে কোনো তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা যদি ফাইনালি এই সরকার মেনে না নিয়ে যদি কোনো নির্বাচন দেন, সেক্ষেত্রে বিএনপি যদি না যায় ওই সুযোগটা এরশাদ সাহেব নিতে চান বলে আমরা মনে করি এবং জনগণও সেটা মনে করে যে এরশাদ সাহেব সে কারণেই মাঠে নেমেছেন। জনাব নজরুল ইসলাম, যে কথা বলছেন, এরশাদ সাহেব যদি আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জোট করতে চান তাহলে আপনারা এই জোটের সমর্থন জানাবেন, তাকে আমন্ত্রণ জানাবেন, স্বাগত জানাবেন? না, এরশাদ সাহেব তো জোটে এক সময় ছিলেন, উনি তো বিশ্বাসঘাতকতা করে চলে গিয়েছেন। এখন এরশাদ সাহেবের জোটে নেওয়ার মতো কোনো অবস্থা এখন বিএনপির নাই, বিএনপি এটা নিয়ে ভাবছেও না। জনাব নজরুল ইসলাম, যদি উনি বিশ্বাসঘাতকতা করে চলে গেছেন, এখন উনি তওবা করে আবার চলে আসলে, যদি তওবা করে আবার চলে আসেন, ওনাকে বিশ্বাস করা একটু কঠিন, কারণ ওনার ইতিহাস, বিশ্বাসযোগ্যতার ইতিহাস উনি স্থাপন করতে পারেন নাই, জনগণের কাছেই নেই, রাজনৈতিক দলগুলোর কাছেও নেই, এবং এই সরকারও বিশ্বাস করে যে এরশাদ তাদের সাথেও বিশ্বাসঘাতকতা করতে পারে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ জনাব নজরুল ইসলাম। এই পর্যায়ে আমরা কথা বলছি সিলেট থেকে সুনামগঞ্জ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব ফারুক আহমেদের সাথে। জনাব ফারুক, আমরা জানতে চাইবো যে সিলেটে এই জাতীয় পার্টির লং মার্চ এবং তার আগে বিএনপি রোড মার্চ, এই দুইটার কিরকম প্রভাব আপনি দেখছেন? দুটার কোন রকম কোন সম্পর্ক আছে? ধন্যবাদ। দুইটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। বিএনপি যে রোড মার্চ করছে, বিএনপির রোড মার্চ হচ্ছে ইতিবাচক একটা আন্দোলন বাংলাদেশে গড়ে তোলা। ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা থাকার সময়ে হরতাল, অবরোধ, লাঠি মিছিল এগুলো করে তারা যে আন্দোলনকে যে বিশৃঙ্খল অবস্থায় নিয়ে গিয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার নেত্রী ম্যাডাম খালেদা জিয়া একটা রোড মার্চের মধ্য দিয়ে একটা ইতিবাচক আন্দোলন বাংলাদেশে গড়ে তুলতে চাইছেন। সেই জন্য সিলেটে এই লং মার্চটা হয়েছে, রোড মার্চটা হয়েছে। আর এই রোড মার্চে আপনারা লক্ষ্য করেছেন যে এইখানে সিলেটের, বৃহত্তর সিলেটের একটা বিরাট অংশ জনগণ এখানে অংশগ্রহণ করেছে। পক্ষান্তরে এরশাদ সাহেবের যে আপনার তিস্তা অভিমুখী তার যে লং মার্চ, সেটা হচ্ছে তার অবস্থা একটু জানান দেওয়া। উনি এখন মহাজোটে কোণঠাসা হয়ে আছেন, নিজের অবস্থানকে একটু জানান দেওয়া যে আমি জনাব ফারুক আহমেদ, আপনি রোড মার্চ এবং লং মার্চ এই দুটোর মধ্যে তফাৎ কি আপনি আমাদেরকে একটু বলবেন? মানে কোনটা লং মার্চ, কোনটা রোড মার্চ? রোড মার্চ এবং লং মার্চ এই দুইটার মধ্যে মূলত কোনো তফাৎ নেই। কাণ্ড তো আছে, মূলত কোনো তফাৎ নেই। এটা হচ্ছে শব্দ, হচ্ছে ভাব প্রকাশের বিষয়। এটা বুঝে নিতে হবে আমাদেরকে। যেহেতু এটা বিএনপি রোড মার্চ করেছে, জাতীয় পার্টি এইটা লং মার্চ করছে, এটার মধ্যে মূলত কোনো তফাৎ নেই। তফাৎ হচ্ছে এই জায়গাতে এরশাদ সাহেব জানান দিচ্ছেন আর
বিএনপি যে রোড মার্চ করছে তাদের এই আন্দোলন অত্যন্ত বলিষ্ঠ এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের জন্য এই রোড মার্চ জনগণ গ্রহণ করে নিয়েছে এবং এটা এত জনপ্রিয় একটা আন্দোলনে রূপান্তরিত হয়েছে, এটা বাংলাদেশের জন্য একটা ইতিবাচক হরতাল জনাব ফারুক অবরোধ বাদ আহমেদ, দিয়ে জনাব ফারুক আহমেদ, ইতিবাচক জনাব ফারুক আহমেদ, এটাকে আপনাকে অনেক আমাদের ধন্যবাদ সবাই আপনার মতামতের জন্য। আমাদের কাছে কিছু এসএমএস এসেছে, আমাদের দর্শকরা কিছু এসএমএস করেছেন। এর মধ্যে একটি এসএমএস হচ্ছে আসলে দর্শকরাও, আমি দেখতে পাচ্ছিলাম যে দর্শকরাও বারবার বলতে চাচ্ছেন যে রোড মার্চ আর লং মার্চের মধ্যে আসলে তফাৎ কি। একটি বড় অংশ বলছে যে জাতীয় পার্টি এখন বিএনপির কাছাকাছি বেশি চলে এসছে, আওয়ামী লীগের থেকে একটি দূরত্ব তৈরি হয়েছে জাতীয় পার্টির, এরকম একটি মতামত এসছে। জনাব আব্দুল নূর তুষার, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে জাতীয় পার্টির কাছাকাছি থাকা আসলে মঙ্গলজনক নাকি দূরে থাকা মঙ্গলজনক, যাতে পারি বন্ধু হিসেবে ভালো না শত্রু হিসেবে ভালো? এটা আসলে বলা খুব মুশকিল, কারণ উনি তো সবাই বলছেন যে উনি আসলে কার বন্ধু কার শত্রু এটা বাছাই করা যায় না, যাচাই করা যায় না। তবে আমার একটা গানের কথা মনে পড়ছে, সুমনের একটা গান আছে, উনি বলেছেন কতটা পথ পেরুলে বলো পথিক হওয়া যায়। আমার আসলে রাজনৈতিক দলের কাছে প্রশ্ন, কত মাইল মার্চ করলে লং হয় আর কত মাইল মার্চ করলে রোড হয়, মানে এটা আমি ঠিক বুঝতে পারি না। কারণ এটা আসলে একটা আমার কাছে মনে হয়েছে যে রাজনীতি ঝিমিয়ে পড়েছে এবং এক ধরনের গিমিক দিয়ে, এক ধরনের গিমিক অ্যাপ্লাই করে রাজনীতিকে জাগিয়ে তোলার একটা প্রক্রিয়া। কিন্তু একটা বিষয় কিন্তু আমরা এড়িয়ে যাচ্ছি আজকের এই পুরো আলোচনার মধ্যে, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর আসলে উদ্দেশ্য কি। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য কি জনগণের ইস্যু নিয়ে আন্দোলন করা, নাকি শেষ পর্যন্ত ক্ষমতায় গিয়ে ক্ষমতা ভাগবাটোয়ারা করা? যদি সেটা আপনি চিন্তা করেন তাহলে জাতীয় পার্টি যা করছে সেটা হচ্ছে ক্ষমতার অংশীদারিত্বের জন্য অস্থির হয়েছে। জাতীয় পার্টি খুব ভালো করে জানে যে তারা একক নির্বাচনে জিতে কখনো ক্ষমতায় যেতে পারবে না, তারা কখনো তাদের সিট 35টার বেশি নিতে পারে নাই কারো ঘাড়ে না চেপে, এবং জাতীয় পার্টি খুব ভালো করেই জানে যে একক অস্তিত্ব তার নাই, ফলে সে আসলে নিলাম হতে চায়, কে তাকে বেশি দামে নিলাম করবে এটার জন্য সে তার নিজের অস্তিত্ব জাহির করার জন্য এই মার্চে নেমেছে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে জাতীয় পার্টির নেতৃত্ব কই। আপনি এরশাদ সাহেব, তার কিছু আত্মীয় স্বজন এবং তার কিছু পুরনো বন্ধু বান্ধব যদি বাদ দেন, জাতীয় পার্টির আর নেতা কই? জি। ফলে একটি রাষ্ট্র যখন একটি দল একটি রাষ্ট্রের নেতৃত্বে যেতে চায়, একটি সরকার তৈরি করতে চায়, তখন তার নেতৃত্বের ধারাবাহিকতা রাখতে হয়, বোঝাতে হয় যে এই দলটির একটি লং টার্ম ভিশন আছে। জাতীয় পার্টি থেকে আপনি কয়েকটা নাম বাদ দিয়ে দিলে এটা আলটিমেটলি পার্টি থাকে না। দ্বিতীয় হচ্ছে কনস্টিটিউশনালি জাতীয় পার্টি কিন্তু বিএনপির অনেক কাছাকাছি। ইনফ্যাক্ট জাতীয় পার্টি বিএনপিকে ভেঙে এবং বিএনপি কিছু লোককে ভাগিয়ে নিয়ে তৈরি করেছিলেন এরশাদ, এবং বিএনপির যে কনস্টিটিউশন সেটাকে আমার ধারণা কপিও করেছিলেন, এবং উনি প্রেসিডেন্সিয়াল ফর্ম সাপোর্ট করতেন। উনি বিএনপির কিছু লোকজনকে নিয়ে দল তৈরি করেছিলেন, যে লোকগুলো আবার তার সাথে নানান ধরনের বিশ্বাসঘাতকতা করে এখন আবার বিএনপি থেকে উঠেছে। এটাই তো তিনি করেছিলেন। ফলে জাতীয় পার্টি আসলে দল হিসেবে কোনো চরিত্র নাই। জাতীয় পার্টি হচ্ছে অনেকটা সিরাজউদ্দৌলার চলে যাওয়ার পরের একটা হজপজ অবস্থা ছিল পুরো বাংলাদেশে। জাতীয় পার্টি হচ্ছে ওরকম একটা হজপজ পার্টি, তারা কোনো না কোনো ভাবে কারো না কারো ঘাড়ে চেপে যেতে চায়। আমি শুধু শামীম রেজার একটা কথা এখনো আপত্তি জানাচ্ছি, এরশাদ সাহেব কোনোদিন কবি ছিলেন না, এবং এরশাদ সাহেবকে নিয়ে আমাদের কামরুল হাসান ছবি এঁকেছিলেন। কামরুল হাসান দুইটা লোককে নিয়ে ক্যারিকেচার করেছেন লাইফে, একজন ইয়াহিয়া আর এরশাদ। এটা থেকে আমরা বুঝতে পারি যে এরশাদ সাহেব আসলে কার সাথে তুলনীয়। আমরা জনাব সমর রেজাউল করিমের কাছে আসি। দুটি বাছাই করা বার্তা আমি পড়তে চাই আমাদের দর্শকদের। একজন হচ্ছে আজাদ, উনি বলেছেন যে রাজনৈতিক দলগুলি লং মার্চ বা রোড মার্চ করার টাকা পায় কোথায়, এটা কি সাদা টাকা কিনা, এটা দেখা হয়েছে কিনা। আরেকজন হচ্ছে মুন্না, উনি বলেছেন যে এটি 86 নির্বাচনের মতো একটি পাতানো নির্বাচন করার একটি ড্রেস রিহার্সাল চলছে এই লং মার্চ এবং এই রোড মার্চের মাধ্যমে। এই দুটি মন্তব্য করেছেন দুজন দর্শক, আজাদ এবং মুন্না। আমরা আপনার কাছে ফিরে আসি প্রশ্নটি নিয়ে যে আসলে যে লং মার্চ বা রোড মার্চের সাথে যে টাকাটি ইনভলভ সেটির ব্যাপারে প্রশ্ন উঠেছে অনেকবার, কিন্তু কখনো এটার কোনো আইনি প্রেক্ষাপট আমরা দেখি না, যে আইনি কোন একটি তদন্ত আমরা দেখি না যে আসলে টাকাটা কোত্থেকে আসে বা টাকাটা কিভাবে হয়। এটা হয় না কেন? পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু আইনের ঊর্ধ্বে থেকেই যাচ্ছে। এটা দুর্ভাগ্যজনক হলো যে আমাদের দেশের রাজনীতির যে নিজস্ব সংস্কৃতিটা, সেই সংস্কৃতিটা কোনো না কোনো ভাবে নিজস্ব অবস্থান থেকে আর কখনো সরে না। যখন যারা ক্ষমতার বাইরে থাকেন তারা সোচ্চার হন, পরিচ্ছন্নতার কথা বলেন, ট্রান্সপারেন্সির কথা বলেন, স্বচ্ছতার কথা বলেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে এই বিষয়টিকে যে দৃঢ়ভাবে অ্যাসার্ট করে কোনো ব্যবস্থা নেওয়া দরকার, সেটা দুর্ভাগ্যজনক হলে সত্ত্বেও সেটা কখনোই নেওয়া হয় না। না হলে একটি রাজনৈতিক দল বছরে যে হিসাবটা দাখিল করেন তাদের ব্যয়ের, এই হিসাবটা যথার্থ কিনা এটা কিন্তু কখনো নিরীক্ষণ করে দেখার মতো কোনো ব্যবস্থা আমাদের দেশে খাতাপত্রে থাকলেও বাস্তবে কখনো হয়নি। একটি বড় দল কিভাবে অফিস মেইনটেইন করছে,
তাদের নেতাদের অনেকে নিজস্ব কোনো পেশা নাই, তারপরে চমৎকার ভাবে তারা কিভাবে বিলাসী জীবনযাপন করছেন, তারা কোটি কোটি টাকার গাড়ি ব্যবহার করছেন, রোড মার্চ বলুন আর গাড়ি মার্চ বলুন, লং মার্চ বলুন, এটা করার পিছনে যে টাকাটা লাগে, প্রতিটি জনসমাবেশ করার জন্য যে টাকাটা লাগে, কর্মীদেরকে ঢাকার বাইরের থেকে আনার জন্য যে টাকাটা লাগে, তাদের হোটেলে থাকার জন্য টাকাটা লাগে, এই হিসাব নিকাশ কখনো হয় না। এটা হচ্ছে আমার মনে হয় যে রাজনীতিবিদদের নিজেদের ভিতরে এক প্রকার সমঝোতা রয়েছে যে একে অপরকে এই সব বিষয়গুলিতে ছাড় দিয়ে চলা। আরেকটা বিষয় যেটা প্রশ্ন এসছে যে ৮৬-র মতো একটা পাতানো নির্বাচন কিনা, এখন পর্যন্ত যে বিষয়টা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু ৮৬-র মতো একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মতো শঙ্কা বোধ করার কোনো কারণ আমি দেখি না। আমি মনে করি ৮৬-তে নির্বাচন করে যেমন সাফল্য আসেনি, যদি ওরকম কোনো চিন্তা চেতনা কারো থেকে থাকে সেটাও আসবে না। অতীতের শিক্ষা। রাজা ভাই একটু আপনাকে ইন্টারাপ্ট করি যে ৮৬-তে নির্বাচন করে সাফল্য আসেনি কার? এরশাদ সাহেবের তো এসেছে। এরশাদ সাহেব একটা লেজিটিমেট গভর্নমেন্ট হতে পেরেছে ওই নির্বাচনের ফলে। এরশাদ সাহেব রাজনীতির অঙ্গনে, ওই তুষার ভাই বলছেন, বা রাজনীতির অঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছে নাকি? এরশাদ সাহেব রাজনীতির অঙ্গনে ক্ষমতার শেয়ার করার জন্য একটি আলোচিত বিভিন্ন রকম কৌতুকের একটি বিষয় অধ্যায়ে পরিণত হয়েছেন। রাজনৈতিক ইনস্টিটিউশন যদি বলি আমরা, তাহলে দেশে রাজনৈতিক আদর্শ ভিত্তিক যাদের সৃষ্টি হয়েছে সেগুলোকে কিন্তু প্রাধান্য দিতে হবে। যত ক্ষুদ্র পরিসরের কমিউনিস্ট পার্টি হোক, ওয়ার্কার্স পার্টি হোক, আমি কিন্তু তাদের রাজনৈতিক আদর্শের অবস্থানটাকে যেভাবে দেখি, আওয়ামী লীগ তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনের মধ্য দিয়ে একটি জায়গায় এসছে। আরো অনেক রাজনীতিতে বিশ্বাস করেন, জাসদ করেন, অন্যরা যা করতে পারেন। এরশাদ সাহেবের রাজনীতি নিতান্তই ক্ষমতার শেয়ার করার জন্য একটি প্রতিষ্ঠানে পরিণত করা, বিভিন্ন অঞ্চলের লোকদের, বিভিন্ন দলের লোকদের, বিভিন্ন মতের লোকদের একটা ক্ষমতা শেয়ার করার জন্য একটা ক্লাবের মতো করে নিয়ে আসা। এরশাদ সাহেবের ওই বেনিফিশিয়ারির কথা যদি ভাবি, তাহলে বাংলাদেশের ৯ বছর সবচেয়ে বেশি সময় এরশাদ রান করেছেন। এর দ্বারা কিন্তু প্রতীয়মান হয় না যে এরশাদ ভালো শাসক ছিলেন, অথবা এরশাদের ওই লং একটি পিরিয়ডটা এটাকে রাজনীতির একটা অধ্যায় হিসাবে বিবেচনা করা যাবে। দীর্ঘ সময় হলো ওটা কলঙ্কজনক অধ্যায়। যে আমি মনে করি কোনোভাবেই কোন রাজনীতির বড় পরিসরকে বাদ দিয়ে ক্ষমতায় থাকা অথবা সাজানো নির্বাচন করার চিন্তা চেতনা এখন মানুষ কিন্তু অনেক সরে আসছে। আমরা শিক্ষক শামীম রেজার কাছে ফিরে আসি। একজন দর্শক একটি কথা বলেছেন যে আমি একজন শিক্ষক, কিন্তু আমরা হয়তো সবাই ভুলে যাচ্ছি যে অন্য কোন সময়ের চাইতে এখন আমাদের এডুকেশন সেক্টর অনেক বেশি আক্রান্ত, এমনকি এরশাদের সময়ের থেকে অনেক বেশি আক্রান্ত। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আচ্ছা, উনি যেটা বলেছেন, তার আগে আমি একটু আমার বড় ভাই ডাক্তার আব্দুল নূর স্যারের ওইটা বলি, যে কবি প্রতিভা নিয়ে, যে একেবারেই মানে আমার ওনার কবি প্রতিভা বলতে ওই যে ওনার সময় একটা বিশ্ব, আপনি জানেন যে কবিতা উৎসব করা হয়েছিল, আমরা তখন অনেক ছোট, আর পরে ওনার একটা ওই শ্রেষ্ঠ কবিতার সংকলন পত্রিকা বিজ্ঞাপন দিয়ে এবং বিভিন্ন সময় কবিতা আওড়াতেন। এখন তুষার ভাই আশা করি আমার প্রতি ইয়ে রাখবেন না যে আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ব্যক্তিগত স্মৃতি ভাগ করি। আসলে আমি এবং শামীম রেজা একই দলে বিতর্ক করেছি। আমি যে দলে দলনেতা ছিলাম, শামীম সেই দলে ছিলেন, আমরা একসাথে ডিবেট করেছি। আমি একসময় ক্যাপ্টেন ছিলাম, তো সুযোগ পেয়ে ওকে একটু ছোট্ট ধমক লাগানো। যে কথা বলছিলেন উনি, যে আজকে যে শিক্ষা প্রতিষ্ঠানের এই যে এক ধরনের নৈরাজ্যকর অবস্থা, আমার মনে হয় যে এখানে যারা আছেন তারা দ্বিমত পোষণ করবেন না, তার অনেকটা সূত্রপাত কিন্তু এরশাদ সাহেবের শাসন আমলে। এবং বলতে লজ্জা নেই যে বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরনের বিভাজন ঘটানো, তাদের কিছু সুযোগ সুবিধা দিতে চেষ্টা করা, এবং এই যে প্রবণতা, এবং সবচেয়ে বড় কথা দীর্ঘমেয়াদী যে কথাটা আমরা বলতাম সেশন জ্যাম এবং এরশাদ ভ্যাকেশন যে বিখ্যাত শব্দটা ছিল, সেটা কিন্তু তারই একটা বড় অবদান। অর্থাৎ খুব সিরিয়াসলি যদি আমরা চিন্তা করি এবং ওই শিক্ষকের কথাও যদি ধরি, এরশাদ সাহেবের শাসন আমলটা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে, আমাদের পলিটিক্যাল গভর্নেন্সে যে পশ্চাৎপদতা সৃষ্টি করেছে এবং যে ক্ষতিটা তৈরি করেছে, সেটা কাটিয়ে উঠতে কিন্তু আমাদের দীর্ঘ সময় লেগেছে। এবং আজকে যে কাজটা উনি করছেন, এই যে ২০০০ গাড়ি নিয়ে অসংখ্য কিলোমিটার জুড়ে ওনার যে সেলিব্রেশনটা, সেটা কিন্তু মোটেই ভালো কোনো রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিচ্ছে না। এবং আপনি যদি চিন্তা করেন, রাজনীতিতে তো জনসংযোগ থাকবেই, পৃথিবীর কোন দেশের রাজনীতিতে জনসংযোগ নাই, কিন্তু জনসংযোগের অর্থ কি এই যে ২০০০ গাড়ি নিয়ে সেখানে আমাকে শো করতে হবে? জনসংযোগের অর্থ কি আমাকে এই ৫০ কিলোমিটার জুড়ে আমার গুণকীর্তন করতে হবে? এবং যে কথাটি একটু আগে ওই দুজনও বলছিলেন, যে এই রাজনৈতিক দলটা তার যেভাবেই জন্ম হোক না কেন, মানে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, তিনি এমন নতুন কি দেখাতে পেরেছেন? আওয়ামী লীগ তো বলেছে তিনি তরুণ এনেছেন এবং তারুণ্যের এক ধরনের সমাবেশ ঘটিয়েছেন তার গভর্নেন্সের ক্ষেত্রে। বিএনপি কি ধরনের তরুণ আনবেন আমরা না জানলে মাঝে মাঝে খালেদা জিয়াকে বলতে শুনছি যে তরুণ ধারা উনি ছেড়ে দেবেন। আমি তো এরশাদ সাহেবের সময় যা দেখতাম আমাদের শৈশব বা কৈশোরে, এখনো পর্যন্ত সেই লোকগুলোকেই তার পেছনে দেখছি। একটা জায়গায় শুধু আমি একটু দর্শকের সাথে আমাদের একটু বিরতি নিতে হবে। বিরতির আগে একজন দর্শক আমাদের অনুষ্ঠানটার স্পেশালি আমার একটা বড় সমালোচনা করেছেন, সেটা একটু পড়ি। যে
এনি ওনার নাম, উনি বলেছেন জাতীয় পার্টি নিয়ে যখন কথা হচ্ছে তখন জাতীয় পার্টির কাউকে নিয়ে আসা উচিত ছিল তাদের মতামত জানার জন্য। আমি স্বীকার করি যে এটি আসলে জাতীয় পার্টির কাউকে নিয়ে আসা উচিত ছিল। এই পর্যায়ে আমরা অতিথিদের সঙ্গে আরো কথা বলবো, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর অতিথিদের সঙ্গে কথা আমাদের সঙ্গেই থাকবেন।